যে ঐতিহাসিক সভা কুলতলি এবং জয়নগর এই দুটি বিধানসভাকে নিয়ে, সেই সভার যে আজকে প্রস্তুতি সভা, এই সভার সভাপতি আমার অত্যন্ত প্রিয় এবং আমার ছোট ভাইয়ের মতো। গত কয়েক বছর ধরে কুলতলি বিধানসভায় আপনাদের সঙ্গে নিয়ে যেভাবে সংঘবদ্ধভাবে এগিয়ে চলেছে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গণেশ, আজকের সভার সভাপতি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের মেন্টর সাহেব রফিকুল সাহেব আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি বিভাস সর্দার। কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা আছে। বাক্কারবাড়ি অসীম থেকে মিন্টু থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্বরা মঞ্চে আছে। এবং বিশেষ করে আজকের এই সভায় একদিকে আমার ছাত্র ভাই বোনেরা যারা আছেন, যারা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব, আর অন্যদিকে 270টা বুথের যারা বুথ কমিটির সদস্য, অঞ্চল কমিটির সদস্য, ব্লক কমিটির সদস্য আজকে যারা উপস্থিত হয়েছেন, তাদের সকলকে প্রথমেই আমি দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, আপনাদের অভিনন্দন, আপনাদের সালাম, আপনাদের শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেছে নাকি? দুটো স্লোগান দেবো, একটু গোলা মেলাও, একটু গাটা গরম হোক নাকি? বন্দে মাতরম। সবাই মিলে, সবাই তো গোলা মেলাচ্ছে না দেখছি, একটু ফাঁক পড়ে যাচ্ছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। ঠিক আছে, মোটামুটি একটু গাটা গরম হলো। এখন আজকের যে প্রস্তুতি সভা, আমি বক্তব্য খুব বেশি বলবো, দুটো কথা বলবো। অনেকক্ষণ ধরে আপনারা রোদে বসে আছেন এবং আমরা একটু ক্ষমা চেয়ে নিই যে আমার আসার কথা 10:30টায়, কিন্তু রাস্তা এত খারাপ, প্রায় 3.5 ঘন্টা লেগেছে সেই ক্যানিং থেকে আসতে, যার কারণে একটু দেরি হয়ে গেছে। অনেক লড়াই, আন্দোলন, সংগ্রামের পর আগামী 21শে জানুয়ারি যে ঐতিহাসিক সভা আমরা কুলতলি জামতলার মাঠে আমরা করতে চলেছি, এই সভার গুরুত্বটা কুলতলি মানুষের কাছে, কুলতলি তৃণমূল যুব কংগ্রেসের কাছে সম্পূর্ণ আলাদা। আমি তাই সমস্ত তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করব যে এই জেলার মাটিতে কুলতলি তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা যেভাবে গত কয়েক বছর ধরে কাজ করছে, সারা দক্ষিণ 24 পরগনা জেলায় কোনো বিধানসভায় এত শক্তিশালী সংগঠন কেউ গড়ে তুলতে পারেনি যেটা গণেশের নেতৃত্বে আপনারা গড়ে তুলেছেন। এটা অনেক বড় ভাবনা আমাদের, কারণ স্বাধীনতার পরে এখনো পর্যন্ত আমরা কুলতলি বিধানসভাতে তৃণমূল কংগ্রেসকে আমরা উপহার দিতে পারিনি। তাই এবারে আমরা অনুরোধ করতে চাই আমার যুব কংগ্রেসের ভাই বোনেদের কাছে, লড়াই হবে এবং এবারে কুলতলিতে বিজেপি বলুন, সিপিএম বলুন, এসওসি বলুন, তাদের জামানত জব্দ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয় করার শপথ, দায়িত্ব এবং গ্রহণ করতে হবে আপনাদের। কি পারা যাবে তো নাকি? ধন্যবাদ সকলকে। আজকে শুনছিলাম যে 270টা বুথের বুথ কমিটির সদস্যরা আছে। স্বাভাবিক কারণে লড়াইটা যে গোটা কুলতলির একেবারে গ্রাসরুট লেভেলে মাঠে ময়দানে ছড়িয়ে পড়েছে, আজকের সভা দেখে সেটা কিন্তু আমার মনে হয়েছে। তাই আমি এসেই গণেশকে বলছিলাম যে আমরা যখন এই জেলার অন্য প্রান্তে সভা করতে যাই,
আজকের যে প্রস্তুতি সভায় যে জমায়েত হয়েছে, অনেক বিধানসভাতে সেই জমায়েত করতে পারে না। তার জন্য কুলতলির মানুষকে আমি কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আমি শুধু আপনাদের বলতে চাই যে একটা লড়াই আমাদের সামনে, 21-এর লড়াই, আমাদের বাঁচার লড়াই, আমাদের অধিকারের লড়াই, আমাদের যুব সমাজ, তরুণ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই। 21-এর লড়াই আমাদের সম্পদ রক্ষা করার লড়াই, দাঙ্গাবাজ, ধাপ্পাবাজ, চিটিংবাজের বিরুদ্ধে লড়াই। যে লড়াই আগামী দিনে বাংলাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, যে লড়াই আগামী দিনে ভারতবর্ষের মধ্যে বাংলাকে প্রথম স্থান অধিকার করবে, যে লড়াই আগামী দিনে বাংলার সর্বধর্মের মানুষকে সুরক্ষিত রাখবে। তাই 21-এর লড়াইটাকে পাখির চোখ করে 21শে জানুয়ারি কুলতলির ঐতিহাসিক জমায়েত, কুলতলির ঐতিহাসিক জমায়েত জনসভা, যার বক্তা, প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় কুলতলির মাটিতে পদার্পণ করবেন। আমি তাই সকলকে অনুরোধ করতে চাই, আজ থেকে আপনারা ফিরে যাবেন। কুলতলির প্রতিটি বাড়িতে বাড়িতে আমাদের কড়া নাড়তে হবে। কুলতলি আগামী দিনে আমাদের উন্নয়ন দরকার, রাস্তাঘাট দরকার, পানীয় জল দরকার, প্রতিটি বাড়িতে বাড়িতে বিদ্যুতের প্রয়োজন। আমাদের খাদ্য সাথী, সবুজ সাথী থেকে শুরু করে গোটা বাংলার যে সার্বিক উন্নয়ন কুলতলির মাটিতে প্রয়োজন। তাই এই কাজটা যদি করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে কুলতলির মাটিতে জয়লাভ করতে হবে। এবং শুধু গণেশ আমাকে বলেছে যে জনসভা হবে, আমরা কুলতলি, আমার তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা প্রত্যেকটা বুথ, প্রত্যেকটা অঞ্চল থেকে কথা দিয়েছে। শুধু কুলতলি থেকে 1,19,000 কর্মীরা সেদিন এখানে সমর্থকরা জামতলার মাঠে আসবে। এটা এক ঐতিহাসিক সিদ্ধান্ত এবং ঐতিহাসিক পদক্ষেপ বলে আমরা মনে করি। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন আগামী জুন মাস পর্যন্ত 2 টাকা কিলো দরে চাল ফ্রি করে দেওয়া হয়েছে। এবং তিনি আরো ঘোষণা করেছেন 2021-এ জুন মাসে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে। আর সেই ক্ষমতায় আসলেন যতদিন পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকারটা থাকবে, ততদিন 2 টাকা কিলো দরে চাল বাংলার মানুষের জন্য ফ্রি করে দেওয়া হবে। এই ঐতিহাসিক সিদ্ধান্ত সারা ভারতবর্ষের ওই গাদ্দার নরেন্দ্র মোদী নিতে পারেনি, ওই অমিত শাহ নিতে পারেনি, বিজেপির কোন মুখ্যমন্ত্রী নিতে পারেনি। একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের সিদ্ধান্ত নিয়ে ইতিহাস তৈরি করে দিয়েছেন। আমি তাই সকলকে অনুরোধ করতে চাই, আমাদের দায়িত্ব নিতে হবে, আমাদের সকলকে এগিয়ে যেতে হবে, সরকার আমাদের তৈরি করতে হবে। গতকালকের আমি সাতগাছিয়া যাচ্ছিলাম সন্ধ্যাবেলা, যেতে যেতে দেখলাম বিজেপি দুটো জায়গায় দুটো মিটিং হচ্ছে। 2 কিলোমিটার দূর থেকে মাইকের আওয়াজ পাচ্ছিলাম, ভাবছিলাম বোধহয় প্রচুর লোক আছে। এক জায়গায় দেখি 7 জন আছে আর আরেক জায়গায় দেখি 4 জন বসে আছে। এটাই হলো বিজেপির অবস্থা। বিজেপির কিছু নেতা আমরা দেখছি এবিপি আনন্দে 24 ঘন্টা যখন আমরা দেখি এত বড় বড় কথা বলছে, পায়ের তলায় মাটি নিয়ে গায়ে মানে না। আপনি বলুন, মূর্খরা লোক নিয়ে জন্মির সঙ্গে, অথচ বড় বড় কথা বলে বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, বাংলার ঐতিহ্যটাকে নষ্ট করছে। আমরা দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ। আমরা ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছি। এই জেলার 31টা বিধানসভার মধ্যে আমরা 2016 সালের বিধানসভাতে 2টি সিট আমরা হেরে গিয়েছিলাম। একটা হলো এই কুলতলি আর আরেকটা হলো যাদবপুর। 2019 সাল লোকসভা নির্বাচন, যে নির্বাচনে আমরা কুলতলিও জিতেছিলাম, যাদবপুরও জিতেছিলাম, আর গোটা দক্ষিণ 24 পরগনা জেলায় 31টা সিট আমরা জিতেছিলাম। তাই আমরা দিদিকে বলেছি, দিদি চিন্তা করবেন না, দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ আপনার সঙ্গে আছে। দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ আপনাকে ভালোবাসেন, তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন।
দক্ষিণ 24 পরগনা যে সিট কুলতলি, যে কুলতলিতে একটা সময় বামফ্রন্টের আমলে রক্তের ইতিহাস লেখা হতো, যে কুলতলিতে একটা সময় মায়ের মাথার সিঁদুর হাতের চুড়ি ভাঙত, কেউ সন্তান হারা হতো, কেউ পিতৃহারা হতো, কেউ মাতৃহারা হতো, কেউ প্রতিবেশী হারা হতো, সেই কুলতলির মানুষ এখন বলছে যে আগামী দিনে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। তাই আমরা মনে করি এই জেলায় 31টা সিট আমরা জিতব, কোনো শক্তি আমাদেরকে আটকাতে পারবে না। সেই লড়াইটা আজকে শুরু হয়েছে। 21 তারিখের জমায়েত সারা জেলাকে পথ দেখাবে। 21 তারিখের জমায়েত হোয়াটসঅ্যাপ টুইটারের মাধ্যমে সারা বাংলাতে ছড়িয়ে পড়বে। আর আমরা মাত্র 2টো বিধানসভাকে নিয়েছি। বিজেপিরা সভা করে, বিরোধীরা সভা করে, সারা দক্ষিণ 24 পরগনা থেকে উত্তর 24 পরগনা থেকে 2000, 4000, 5000 লোক জোগাড় করে শিয়ালের মতো হুক্কা হুয়া করে। আর ওদের দুটো একটা বড় বড় মোটা বাবু সরু বাবুরা আছে, তারা হুক্কা হুয়া করলো তো বিজেপির চামচা যে কটা আছে সব কটা হুক্কা হুয়া করে। আমরা বলছি গোটা দক্ষিণ 24 পরগনা নয়, 31টা নয়, 20টা নয়, 10টা নয়, 5টা নয়, 2টি বিধানসভা। একটা হলো কুলতলি, যে মাটিতে জনসভা হবে, আর আরেকটা হলো জয়নগর, যেটা পাশের বিধানসভা সহযোগিতা করবে। 2টো বিধানসভা থেকে যে জমায়েত করবে বিজেপি সারা বাংলাতে সেই জমায়েত করতে পারবে না। সেই মানসিকতা নিয়ে আমাদের এই জমায়েতটা আমাদের করতে হবে। আমরা আপনাদের মনের কথা জানি, আপনাদের প্রাণের কথা জানি, আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা আপনাদের সঙ্গে থেকে এই জেলার মাটিতে লড়াই করতে চাই। আপনারা আমাদের পরিবার, আমাদের দলের কর্মীরা, আপনাদের আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের কেউ পিতৃতুল্য আছেন, কেউ মাতৃতুল্য আছেন, কেউ আমার সমবয়স্ক বন্ধু আছেন। আমরা কখনো দলের কর্মী বলে আমরা কখনো মনে করি না, আমরা মনে করি আমার পরিবারের সদস্য। কারণ যেদিন থেকে কুলতলিতে গণেশকে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি করেছিলাম, ওর মধ্যে অনেক প্রতিভা আমি দেখেছি। আপনাদের লড়াই আমরা দেখেছি। এসইউসির মতো সর্বনাশা পার্টির বিরুদ্ধে আপনারা লড়াই করেন, সিপিএম আরএসপির বিরুদ্ধে আপনারা লড়াই করেন, আর সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে আপনারা লড়াই করেন। তাই আপনাদের গুরুত্বটা, আপনাদের লড়াইয়ের গুরুত্বটা সম্পূর্ণ আলাদা। মাথা নিচু করবেন না, কোনো জায়গায় হতাশাগ্রস্ত হবেন না। আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে আপনাদের পাশে থেকে লড়াই করব, এই প্রতিশ্রুতি কিন্তু আজকের এই সভাতে আমরা দিলাম। কারণ আমরা মনে করি যে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে, নির্দিষ্ট টার্গেটে আমরা পৌঁছাতে পারব। এবং আপনারা জানেন অনেকে একটু হতাশাগ্রস্ত হচ্ছেন টেলিভিশন দেখে। আমাদের দল থেকে 2-1 গাদ্দার, মির্জাপুর, বিশ্বাসঘাতক, বেঈমান চলে যাচ্ছে। কারণ গত 19 তারিখে মেদিনীপুরেতে একটা হাট বসেছিল। সেই হাটে দিল্লি থেকে বড় একজন ব্যবসায়ী এসেছিলেন কিছু গরু ছাগল কেনা বেচা করতে। ব্যবসাটা ভালো হয়েছে মোটা বাবু, গরু ছাগল 8টা 10টা বড় বড় খাসি, বড় বড় পাঠা সেই হাটে বেচা কেনা হয়েছে। আর সেই পাঠারা ওই বড় বাবুর কাউ সেটে বলি আর গোট সেটে বলি উঠে অনেক বড় বড় কথা বলছেন। পশ্চিম বাংলায় নাকি পিসি আর ভাইপোর পার্টি। আমি ওদেরকে বলি একবার কুলতলিতে 21 তারিখে এসে দেখে যান যে পিসি আর ভাইপো আছে না বাংলার 10 কোটি মানুষ পিসি ভাইপোর সঙ্গে আছে। এটা 21 তারিখে আমরা কুলতলির মাঠে প্রমাণ করে দেব 2টো বিধানসভার মধ্য দিয়ে। আরেকটা তথ্য আমি আপনাদের কাছে দিই। 2019 সালে লোকসভা নির্বাচন হয়েছিল। দিল্লিতে 7টা সিট, লোকসভার 7টাতে বিজেপি জিতেছিল। আর বিধানসভায় ছিল আম আদমি পার্টি, যার মুখ্যমন্ত্রীর নাম কেজরিওয়াল। এটা আমরা সবই জানি, ঝাঁটা যার প্রতীক। 19 সালে লোকসভা নির্বাচনের পরে বিজেপি দেখলো যে কোনো ভাবে দিল্লিটাকে দখল করতে হবে। দিল্লি হলো ক্যাপিটাল ইন্ডিয়ার,
17 জন এমএলএ কে মন্ত্রীকে কিনে নিল। এই অমিত শাহ, এই নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, স্মৃতি ইরানি থেকে শুরু করে ভারতবর্ষের 192 জন সাংসদ, মন্ত্রী, নেতা দিল্লিতে ঝাঁপিয়ে পড়ল। সারা ভারতবর্ষের 125 কোটি মানুষ যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তারা সেদিন ভেবেছিল যে দিল্লি থেকে এবার বোধহয় আম আদমি পার্টি উঠে যাবে, কারণ 17 জন তো অলরেডি বিজেপি কিনে নিয়েছে 70 জনের মধ্যে, কারণ দিল্লিতে 70টা লোকসভা বিধানসভার সিট। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম, দিল্লির সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ, তারা আম আদমি পার্টি কেজরিওয়ালের সঙ্গে বেইমানি করেনি। 70টা সিটের মধ্যে বিজেপির মুখে ঝামাকারি ঘষে দিয়ে 62টা সিট আম আদমি পার্টি জয়ী হয়েছিল। এটাই হলো ইতিহাস। ফলে 2-4 জন চামচা দল থেকে বেরিয়ে যাবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সাম্প্রতিক বিহারে ভোট হয়েছে, লোকসভায় বিহারের বিধানসভা সিট ছিল 243, নীতিশ কুমার আর বিজেপি মিলিয়ে 225টা সিটে জয়ী হয়েছিল। আমরা ভেবেছিলাম যে 225টা সিট বিজেপি, নীতিশ কুমার আর বিজেপি জোট পাবে। 2 মাস আগে নির্বাচন হয়েছে, আপনারা জানেন। সেই নির্বাচনে দেখা গেল বিজেপি যেখানে 223টা সিট, 25টা সিটে জিতেছিল, সেখানে বিধানসভা নির্বাচনে 123টা সিট জিতেছে, 98টা সিটে পরাজিত হয়েছে। আর যারা দিল্লিতে যারা জোট আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল, 17 জন ভোটে দাঁড়িয়েছিল, মাত্র 3 জন জিতেছিল। তাই আমরা মনে করি আমাদের দলের যে মির্জাপুর, যে গাদ্দার বেঈমানরা আজকে আমাদের দল ছেড়ে চলে গেছে, সেই বড় বেঈমানের কথা যদি বলি, শুভেন্দু অধিকারী 3টি দপ্তরের মন্ত্রী ছিল, 10 বছর ধরে মন্ত্রিত্ব ভোগ করেছে। গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, ছোটখাটো মন্ত্রী নয়, সুন্দরবনের মতো মন্ত্রী নয়, সংখ্যালঘু দপ্তরের মতো মন্ত্রী নয়, লাইব্রেরি দপ্তরের মন্ত্রী নয়, গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিল। একটা ছিল ট্রান্সপোর্ট, আর একটা হলো ইরিগেশন, আর আরেকটা পরিবেশ দপ্তর। মানে 3টে সবচাইতে গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, এনভায়রনমেন্ট যাকে আমরা বলি। 10 বছর ধরে খেয়েছে, 10 বছর ধরে লুটেছে, কোটি কোটি টাকা বানিয়েছে। তাই সেগুলো বাঁচানোর জন্য বিজেপির হাত ধরেছে। একটা বিজেপিদের একটা প্রশ্ন করবেন তো, বিজেপির নেতারা তো মাইক ধরলে বলে তৃণমূল কংগ্রেসরা চোর, ছোট চোর, বড় চোর, মেজে চোর, অনেক কিছু চোর বলে। তা আজকে সেই চোরের সর্দারগুলোকে আজ তারা দলে নিচ্ছে কেন? এই প্রশ্নটা বিজেপি নেতাদের কাছে করবেন তো। শুভেন্দু তো তৃণমূলের নেতা ছিল, সে চোর নয়, ওদের কাছে গেলে সে হচ্ছে সাধু। সুনীল সিং সাংসদ, সে চোর না, ওদের কাছে গেলে সাধু। তাহলে তোমাদের কাছে যে যাবে সে হবে সাধু, আর তৃণমূল কংগ্রেসের যে হবে, যে আসবে সে হবে গাদ্দারি। বাংলার মানুষ কিন্তু আগামী দিনে মেনে নেবে না, গাদ্দারি কিন্তু আগামী দিনে বাংলার মানুষ কড়াই গঙ্গায় উত্তর দেবে। এই বিষয়টা নিয়ে আমাদের লড়াইটা করতে হবে। আমরা মনে করি যারা গোটা দেশটাকে লুট করছে, যারা গোটা দেশটাকে সর্বনাশ করছে, আজকে সেই অপদার্থরা তৃণমূল কংগ্রেস সম্পর্কে বড় বড় কথা বলছে তোলাবাজ ভাইপো হটাও। কেন অভিষেককে দেখে এত ভয় পেয়েছেন কেন? গুন্ডা নিয়েছে, গুজরাট থেকে ভাড়া করা গুন্ডা নিয়েছে, যাদের হাতে এখনো সাম্প্রদায়িকতার রক্ত লেগে আছে, যাদের হাতে এখন গুজরাটের সেই ইতিহাস যারা তৈরি করেছিল, রক্তের ইতিহাস যাদের হাতে লেখা আছে, সেই গাদ্দারগুলোকে এনে যদি বিজেপি মনে করে পশ্চিম বাংলায় ক্ষমতা দখল করবে, আমরা মনে করি ওদের মতো মূর্খ, ওদের মতো অপদার্থ, ওদের মতো গাদ্দার আর সারা ভারতবর্ষের মাটিতে কেউ নেই, এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি। তাই আমরা সকলে মিলে অনুরোধ করব, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। 21 তারিখটা আমি সকলকে অনুরোধ করব, আমার একজন সমবয়স্ক বন্ধু হিসেবে, আমার ছোট ভাই হিসেবে, আমার বয়স্ক গুরুজনেরা আছে, তাদের আমি পিতৃতুল্য মাতৃতুল্য মনে করি। আমি সকলকে অনুরোধ করব, যে টার্গেট গণেশ নিয়েছে 1 লক্ষেরও বেশি,
আমরা কথা দিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেক চক্রান্ত হবে, ষড়যন্ত্র হবে, কিন্তু তার মাঝখানে দাঁড়িয়ে 1 লক্ষ মানুষের জমায়েত করার দায়িত্ব আমাদের তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের নিয়ে ইতিহাস তৈরি করতে হবে কুলতলির মাটিতে। তবেই আমরা মনে করব যে আগামী দিনে যে আপনাদের বাড়ি আটকে রাখার ক্ষমতা কারোর নেই আর কারোর বাবার থাকবে না, এটা দায়িত্ব নিয়ে আজ আমরা এখানে বলে যাচ্ছি। আশা করি সকলে মিলে দেখুন, টার্গেট যদি ঠিক থাকে, আমি যদি মনে করি এখান থেকে আমি ক্যানিং যাব, যত বাধা হোক বিঘ্ন হোক আমরা যে কোনোভাবে ক্যানিংয়ে পৌঁছাবো, কিন্তু লক্ষ্য যদি ঠিক না থাকে, অলসতা দুর্বলতা ঘাটতি যদি থাকে, তাহলে কিন্তু আমি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না, রাস্তায় আটকে যাব। তাই আমি সকলকে অনুরোধ করতে চাই যে আগামী দিনে আপনাদের এই সম্মানের লড়াই আপনাদের লড়তে হবে, আগামী দিনে আপনাদের এগিয়ে যাওয়ার লড়াই লড়তে হবে, আগামী দিনে আপনাদের অধিকারটাকে আপনাদের ছিনিয়ে আনতে হবে, আপনাদের অধিকার আপনাদের ছিনিয়ে আনতে হবে, কেউ আপনাদের অধিকার দেবে না। এটা আপনাদের মাথায় রেখে আপনারা সকলে গণেশের সঙ্গে বাক্কার ভাই অসীম থেকে শুরু করে আমাদের এখানকার যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে থেকে আজকের হলো 4 তারিখ, আর মাত্র 16 দিন ধরে নিন বাকি আছে, 20 তারিখ পর্যন্ত আমাদের প্রস্তুতি সেরে ফেলে 21 তারিখে বেলা 12টা থেকে 1টার মধ্যে জামতলার মাঠে কানায় কানায় ভরিয়ে দিয়ে ইতিহাস তৈরি করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন যেন কুলতলির মাটিতে বলেন যে আমি বাংলাতে অনেক সভা করেছি, অনেক মিটিং করেছি, অনেক জেলা সমাবেশ করেছি, কিন্তু দুটো সমাবেশে তৃণমূল যুব কংগ্রেসের এত বড় ক্ষমতা আমি কখনো দেখিনি। সেই দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। কি পারা যাবে তো? কি এই আওয়াজ যদি হয় তাহলে জমায়েত হবে না, পারা যাবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই সবার শুভেচ্ছা কামনা করে নতুন বছরের প্রীতি ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় নেতা সম্মানীয় শওকত দাকে, যারা এসছেন বহু দূর থেকে, ধীরে সুস্থে আপনারা গাড়ি করে